Hello everyone, welcome to our channel অঙ্ক চর্চা। বিএড সেকেন্ড সেমিস্টার সাজেশন আবার নিয়ে চলে এসেছি। সেশন 2023 to 2025 যাদের আছে তাদের জন্য কিন্তু। আর কোর্স কোড দেখো 1.2.8 এ বিগত 2017, 18, 19, 20, 21, 22 এবং 23 কিন্তু প্রশ্নপত্র যাচাই করে আমরা এই সাজেশন গুলি তোমাদের সামনে তুলে ধরছি। তো আজকে যে সাজেশনটা নিয়ে আমরা ডিসকাস করব সেটা হলো কোর্স 1.2.8 এর। আর আমি বারবার তোমাদের বলি যে তোমরা কিন্তু রুটিনের আশা করে বসে থেকো না, যেহেতু একাডেমিক ক্যালেন্ডার প্রকাশ হয়ে গেছিল কিছুদিন আগে, আমরা দেখেছি সেখানে কিন্তু বলা হয়েছে ডিসেম্বর মাসে কিন্তু তোমাদের পরীক্ষার জন্য যে ফর্ম ফিল আপটা সেটা কিন্তু শুরু হয়ে যাবে। তো আমরা বলতে পারি যে ডিসেম্বরে কিন্তু তোমাদের এক্সাম হচ্ছে। তো তার জন্য কিন্তু তোমাদের কিন্তু প্রায় এক সপ্তাহ আগে রুটিন দেওয়া হবে, তখন কিন্তু এক সপ্তাহে তুমি কিন্তু তোমাদের সিলেবাস শেষ করতে পারবে না। তো তার জন্য আজকে থেকে পড়া শুরু করে দাও। আর আমরা কিন্তু আমাদের প্রতিটা কোর্সের সাজেশন আমাদের চ্যানেলে দিয়ে দিচ্ছি, তোমরা কিন্তু অতি স্বল্প মূল্যে এগুলি পারচেস করতে পারো এবং কিন্তু সেগুলি করলেই 100% তোমাদের কমন এসে যাবে। প্রতিবার আমরা সাজেশন দিই, আমাদের প্রতিবার সাজেশনের যে কমেন্ট বক্স থাকে সেইগুলিতে কিন্তু তোমরা গিয়ে দেখতে পারবে। আমরা কিন্তু এরকম না যে গতবারের সাজেশনটা তুলে আবার এরকম এবার দিয়ে দিলাম, কারণ আমরা কিন্তু প্রতিবার দেখি যে বিভিন্ন চ্যানেলটা এরকমই করে যে গতবারের যে প্রশ্নগুলি থাকে সেটাই আবার কিন্তু পরের বার সাজেশনে দিয়ে দেয়। আমরা কিন্তু একদম নিউলি বানাই এবং সেখানে কিন্তু আমরা সেই সাজেশন গুলি বিভিন্ন পেপার গুলি ঘেটে তারপর কিন্তু আমরা রেডি করি। তোমরা আমাদের গতবারের ভিডিও এবং আজকের যে এই সেশনের ভিডিও দেখতে পারো, দুইটার সাজেশনের মধ্যে কিন্তু অমিল আছে, কারণ আমরা কিন্তু নতুন বছরে নতুন করে কিন্তু সাজেশন রেডি করি। অন্য চ্যানেলদের থেকে তোমরা পারচেস করতে পারো, কিন্তু তাদের কোশ্চেনের কোয়ালিটি বা সাজেশনের কোয়ালিটি আর আমাদের সাজেশনের কোয়ালিটির মধ্যে দিন রাত তফাৎ থাকবে, সেটা তোমরা নিজেরাই দেখতে পারবে। তো চলো কথা না বলে আমরা দেখে নিই। ফার্স্ট দেখো আমাদের 2 মার্কের কোশ্চেন, যে মুক্তি ও বিশ্বাসের সম্পর্ক ব্যক্ত করো। 2 নম্বর দেখো শিখন ও প্রশিক্ষণের মধ্যে দুইটি পার্থক্য লেখো। 3 নাম্বার দেখো তথ্য জ্ঞানের মধ্যে সম্পর্ক লিখো। 4 নাম্বার দেখো জ্ঞান ও দক্ষতার মধ্যে সম্পর্ক লিখো। 5 নাম্বার জ্ঞান বিদ্যা ও জ্ঞান তথ্য কাকে বলে। 6 নাম্বার শিক্ষা ক্ষেত্রে স্যার আশুতোষ মুখোপাধ্যায়ের দুটি অবদান লেখো। জন ডিউর প্রস্তাবিত শিক্ষণ পদ্ধতি ব্যক্ত করো। 8 নাম্বার শ্রী অরবিন্দের সমন্বিত শিক্ষার উপাদানগুলি কি কি। 9 নাম্বার লেখো আধুনিক ভারতের শিক্ষার ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণের দুটি গুরুত্বপূর্ণ অবদান লেখো। 10 নাম্বার হলো সমাজে নিরপেক্ষতার আদর্শের প্রকাশে শিক্ষার দুটি ভূমিকা আলোচনা করো। ভারতের সামাজিক দিক থেকে পশ্চাৎপদ গোষ্ঠী বলতে কাদের বোঝানো হয়। সমাজ পিছিয়ে পড়া গোষ্ঠী সম্প্রদায় কাকে বলে। সমাজের উপর নিরক্ষতার দুটি প্রভাব ব্যাখ্যা করো। বহু সংস্কৃতিবাদ কি। স্থিতিশীল উন্নয়নের দুইটি বৈশিষ্ট্য লেখো। স্থিতিশীল উন্নয়ন বলতে কি বুঝো। ধর্ম নিরপেক্ষতা শব্দের অর্থ কি। সমাজের উপরে দারিদ্রতার প্রভাব ব্যক্ত করো। শিক্ষার দুইটি জাতীয় লক্ষ্য উল্লেখ করো। নন ফর্মাল এন্ড ইনফর্মাল শিক্ষার দুইটি পার্থক্য লেখো। লুকায়িত বা সুপ্ত বা অব্যক্ত পাঠ্যক্রম কি। সমন্বিত পাঠ্যক্রম কাকে বলে। সংকীর্ণ অর্থে নেক্সট দেখো সংকীর্ণ অর্থে পাঠ্যক্রম বলতে কি বুঝো। 23 নাম্বার দেখো প্রথাগত ও প্রথা বহির্গত শিক্ষার মধ্যে দুইটি পার্থক্য লেখো। বহু সংস্কৃতিবাদ এবং বহু সংস্কৃতি সম্পন্ন শ্রেণীকক্ষ বলতে কি বুঝো। স্কুলে কিভাবে মূল্যবোধ গড়ে তোলা যেতে পারে, দুইটি উপায় উল্লেখ লেখো। কারা সুবিধা বঞ্চিত গোষ্ঠী গঠন করে। এবার আমরা চলে যাবো 5 মার্কের কোশ্চেনে। দেখো তথ্য কিভাবে জ্ঞানে রূপান্তরিত হয় ব্যাখ্যা করো। ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন এই প্রশ্নটা, প্রতিবার আমরা দেখি প্রশ্নটা রিপিট করা হয়। 2 নাম্বার দেখো বর্তমানে ভারতীয় সমাজের পরিপ্রেক্ষিতে রবীন্দ্রনাথের শিক্ষার লক্ষ্য সংক্রান্ত দার্শনিক চিন্তার প্রাসঙ্গিকতা সংক্ষেপে লিখো, বা রবীন্দ্রনাথ ঠাকুরের প্রস্তাবিত শিক্ষার লক্ষ্যগুলি কি। 3 নাম্বার দেখো রবীন্দ্রনাথের মতে শিক্ষা দর্শনের উদ্দেশ্য কি ছিল। 4 নাম্বার দেখো শিক্ষা দর্শনের তাৎপর্য কি। রবীন্দ্রনাথটা এতটা ইম্পর্টেন্ট না, তোমরা রবীন্দ্রনাথটাকে চাইলে বাদও দিয়ে দিতে পারো। যে কোশ্চেনগুলির মধ্যে রবীন্দ্রনাথ আছে সেগুলি বাদ করে দিতে পারো, এগুলি এতটা ইম্পর্টেন্ট না। 5 নাম্বার দেখো গান্ধীজি প্রস্তাবিত বুনিয়াদী শিক্ষার লক্ষ্যগুলি কি।
এই যে বিভিন্ন পূজাতে যে মাইক গুলি বাজায় না, মানে অনেক সাউন্ড দিয়ে বাজায়, যার জন্য মানে যারা আমরা মানে শিক্ষার্থীরা আছি ওদের অনেক সমস্যা হয় বিভিন্ন ক্লাস টাস করতে আর কি। দেখো আমার বাড়ির সামনে একটা আছে, সেখানে মাইক বাজানো হচ্ছে একটা ক্লাবের মধ্যে, মানে খুব লাউডলি একটা সাউন্ডে বাজানো হচ্ছে, যার জন্য অনেকটা সমস্যা হয় আমাদের বিভিন্ন ক্লাস নিতে স্টুডেন্টদের সাথে। যাই হোক, সেটা তো আর কিছু বলা যাবে না এখানে, একসাথে থাকতে গেলে এবার মাইকের আওয়াজ শুনতে হবে। আচ্ছা 6 নাম্বার দেখি, ভারতীয় শিক্ষায় স্বামী বিবেকানন্দের দর্শনের প্রাসঙ্গিকতা লিখো। 7 নাম্বার দেখো, বিশ্ব উষ্ণায়নের ইতিবাচক প্রভাবগুলি লিখো, বিশ্বায়নের সুবিধাগুলি আলোচনা করো। পরবর্তী দেখো, স্বামী বিবেকানন্দ অথবা ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণের শিক্ষা দর্শনের প্রতিভা শিক্ষা ধর্মের স্থান বিষয়ে টিকা লিখো। 9 নাম্বার দেখো, বিশ্ব উষ্ণায়নের নেতিবাচক প্রভাব বা অসুবিধা। 10 নাম্বার দেখো, শিক্ষায় সমসুযোগ কি, ভারতীয় শিক্ষার সাংবিধানিক লক্ষ্যগুলি উল্লেখ করো। আশা করি তোমরা শুনতে পাচ্ছ, কারণ মাইকের আওয়াজটা খুবই লাউড করে দেওয়া হয়েছে, যার জন্য মানে হয়তো সাউন্ডটা একটু ডিস্টার্ব করছে, সাউন্ডটা একটু কম আসবে, তাহলে তোমরা ম্যানেজ করে নেবে। কারণ সারাদিনের পর মানে সাজেশন রেডি করে তারপর ভিডিও ছাড়তে মানে আমাদের টাইম অনুযায়ী না হলে একটু অসুবিধা হয়ে যায়। তো দেখো আমরা 11 নম্বর কোশ্চেন দেবো, ভারতবর্ষের নিরক্ষরতার দূরীকরণের গৃহীত কর্মসূচিগুলি সংক্ষেপে আলোচনা করো। 12 নম্বর, স্থিতিশীল মূল্যায়নে শিক্ষার ভূমিকা আলোচনা করো। 13 নম্বর দেখো, শিক্ষার গণমাধ্যমের ভূমিকা কি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন এটা, গণমাধ্যমেরটা। 14 নম্বর দেখো, পাঠ্যক্রম উন্নয়নের নির্ধারকগুলি সম্পর্কে আলোচনা করো। পাঠ্যক্রম প্রণয়নের মৌলিক নীতিগুলি আলোচনা করো। 16 নম্বর দেখো, শিক্ষার গুরুত্বপূর্ণ মাধ্যম হিসাবে বিদ্যালয়ে বিভিন্ন ধর্মীয় কার্যাবলী আলোচনা করো। 7 নম্বর দেখো, টিকা লেখো, লিখিত পাঠ্যক্রম, কেন্দ্রীয় পাঠ্যক্রম এবং কর্মকেন্দ্রিক পাঠ্যক্রম, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন এগুলি। দেন আমরা চলে যাবো আমাদের 10 মার্কের কোশ্চেন, জ্ঞানের উৎপত্তি ও বিকাশের পরিপ্রেক্ষিতে জ্ঞান বিদ্যার অর্থ ব্যাখ্যা করো। তারপরে স্থিতিশীল উন্নয়নে শিক্ষার ভূমিকা আলোচনা করো। 3 নাম্বার, ভারতীয় শিক্ষার সাংবিধানিক লক্ষ্য সমূহ লিখো। দেন দেখো, অনিয়ন্ত্রিত শিক্ষার মাধ্যম হিসাবে পরিবারের ভূমিকা আলোচনা করো, বা অপ্রথাগত শিক্ষার মাধ্যমে মাধ্যম হিসেবে গৃহের ভূমিকা আলোচনা করো। পরবর্তী প্রশ্ন দেখো, সংক্ষেপে অরবিন্দের শিক্ষার লক্ষ্য, পাঠ্যক্রম এবং শিক্ষা পদ্ধতির উপর শিক্ষার বিভিন্ন দার্শনিক বিচারগুলি বর্ণনা করো। তারপর দেখো, ডেলর কমিশনের মতে 4টি স্তম্ভ কি কি, তাদের সম্পর্ক, প্রত্যেকটি সম্পর্কে সংক্ষেপে আলোচনা লেখো। শিক্ষা 4টি স্তম্ভের শিক্ষাগত তাৎপর্য ব্যাখ্যা করো। সাত নাম্বার দেখো, বিস্তৃত অর্থে পাঠ্যক্রমের ধারণা ব্যক্ত করো, এটা পাঠ্যসূচি থেকে কিভাবে আলাদা লিখো। পাঠ্যক্রম প্রণয়নের দায়িত্ব কাদের উপর বর্তায়, বা এইটা কিছু একটা মিস্টেক হয়েছে, একটু দেখে নেবে তোমরা। পাঠ্যক্রম রচনার ক্ষেত্রে রাজ্যের ভূমিকা। তারপর দেখো, জন ডিউর ল্যাবরেটরি স্কুল সম্পর্কে ধারণা লেখো, এটা একটা এত ইম্পর্টেন্ট কোশ্চেন না। তো যাই হোক, আমরা যে কোশ্চেনটি দিয়েছি সেই কোশ্চেনটি যদি তোমরা পড়ে যাও তাহলে কিন্তু 99% তোমরা কমন পেয়ে যাবে। আমি জানি না আমার সাউন্ড কতটা তোমরা শুনতে পারছো, আশা করি মোটামুটি একটা শোনা যাবে। তো আমাদের সাজেশন কিন্তু আমরা এখানে শেষ করছি, পরবর্তী পর্যায়ে কিন্তু পরবর্তী কোর্সের সাজেশন নিয়ে আসবো। যারা এখনো আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবে। আর আমাদের সাজেশন কিন্তু প্রতিবারই 99.9% কমন পড়ে, তোমরা কিন্তু বিশ্বাস করতে পারো, তোমরা কিন্তু এই সাজেশন গুলি পড়ে ভালো স্কোর করতে পারো।
তো চলো ভাই আজকে এখানে রাখছি, ধন্যবাদ, গুড নাইট, শুভরাত্রি।